প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা শিখন অভিজ্ঞতা 2 সম্পূর্ণ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। সেশন 1 ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার। বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে নিজের মেধা, পরিশ্রম ও সময়কে কাজে লাগিয়ে যেই সম্পদ তৈরি করা হয় সেটাই বুদ্ধিবৃত্তিক সম্পদ। তো এখানে আমি তোমাদের প্রশ্নের আনসারটি ফিল আপ করে দিই। মিতু প্রয়োজনীয় একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখলো 50 টাকা দিয়ে সফটওয়্যারটি তৈরিকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে। মিতুর বন্ধু হ্যানা বলল, আমার কাছেই সফটওয়্যারটি আছে, কেনার কোনো প্রয়োজন নেই, তুই আমার থেকে সফটওয়্যারটি কপি করে নিস। মিতু বলল, এটা একদম উচিত হবে না। সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটি লাইসেন্স নিয়ে মিতু এখন ব্যবহার করছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমার সিদ্ধান্ত কি? আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। মিতু এবং হ্যানা ব্যক্তিগত কাজে সফটওয়্যার ব্যবহার করেছে, যা একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। কোনো সফটওয়্যার ব্যবহার করার আগে অবশ্যই সফটওয়্যারের মালিকানাধীন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে অনুমতি নেওয়া উচিত। হ্যানা মিতুকে পরামর্শ দেয় প্রয়োজনীয় সফটওয়্যারটি অনলাইন থেকে না কিনে তার কাছ থেকে কপি করে ব্যবহার করার জন্য, যেটি আইনগতভাবে অবৈধ। মিতু সফটওয়্যারটির লাইসেন্স কিনে ব্যবহার করেছে, যা আইনগতভাবে সঠিক পদক্ষেপ। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটা দেখো। একটি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একটি বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে প্রদান করলো, কিন্তু অন্য আরও একটি কোম্পানি সেই একই কোমল পানীয় নামে বাজারে পণ্য বিক্রি শুরু করলো। তখন যে কোম্পানি এই ফর্মুলা কিনে নিয়েছিল তার আদালতের দ্বারস্থ হলো। তো এই ক্ষেত্রে তোমার সিদ্ধান্ত কী হতে পারে? কোনো কোম্পানি ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের জন্য অন্য কোম্পানির সাথে তার পণ্যের বাজারজাতকরণের চুক্তিবদ্ধ হয়। এর ফলে নতুন কোম্পানি পুরনো কোম্পানির নিবন্ধিত নাম ব্যবহারের অধিকার রাখে, কিন্তু অন্য কোনো কোম্পানি নিবন্ধিত কোম্পানির নাম তাদের বাণিজ্যিক কাজে হুবহু ব্যবহার করতে পারবে না। এতে নিবন্ধিত কোম্পানির অধিকার বা সত্ত্ব ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়। তাই নিবন্ধিত কোম্পানির চাইলে যে কোনো সময় অবৈধ কার্যক্রম পরিচালনাকারী কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটা দেখো। রায়হান একটি ভ্রমণ বিষয়ক বই লিখেছেন নিজের বিভিন্ন পরিদর্শন করা স্থানের অভিজ্ঞতা নিয়ে। রায়হান একটি প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মেধাস্বত্ব পাবার শর্তে বইটি প্রকাশের অনুমতি দিয়েছে। সেই প্রতিষ্ঠান এই বছর বইমেলায় বইটি প্রকাশ করেছে ও বইটি পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে। এই ক্ষেত্রে তোমার সিদ্ধান্ত কী হতে পারে? বই একটি মেধাবৃত্তিক সম্পদ, যা একজন লেখক তার মেধা ব্যয় করে লিখে থাকেন। কোনো বই বাণিজ্যিক উদ্দেশ্যে বাজারজাত করানো হলে অবশ্যই বইটির মালিক বা লেখকের অনুমতি নিতে হবে এবং মেধাস্বত্ব দিতে হবে। সুতরাং রায়হানের ভ্রমণ বিষয়ক বইটি বইমেলায় প্রকাশ করার ক্ষেত্রে উক্ত প্রকাশক প্রতিষ্ঠান যথাযথ কাজ ও দায়িত্ব পালন করেছে। এই ক্ষেত্রে উভয় পক্ষই লাভবান হয়েছে। ঠিক আছে, সেশন 2 স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষণ। তো এখানে দেখো ট্রেডমার্ক জিনিসটা কি? ট্রেডমার্ক হলো কোনো স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগান, যেটি দিয়ে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়। ঠিক আছে, এখানে দেখো বাংলাদেশ gov.bd ওয়েবসাইটের একটা লোগো দেওয়া আছে। ঠিক আছে, তারপর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একটা লোগো এবং পানির একটা বোতলের লোগো। ঠিক আছে, এই যে তো এই রেটিংগুলো তোমরা অবশ্যই নিজেরা পড়বা। এবার চলো আরেকটি কাজ করি। আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের জন্য ট্রেডমার্কের আবেদন করার একটি নমুনা ফর্ম আমরা পূরণ করে ফেলি। এখানে যে তথ্যগুলো যেমন মোবাইল ফোন নম্বর ও ইমেল তোমার থাকবে না, সেগুলো চাইলে কাল্পনিক একটা তথ্য দিয়ে দিতে পারো। তো চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। প্রথমে একটা আমি লোগো দিয়েছি। ঠিক আছে, আবেদনকারীর নাম রাসেল মিয়া, জাতীয়তা বাংলাদেশি, ঠিকানা উত্তরা ঢাকা, মোবাইল নম্বর একটা দেওয়া হয়েছে, ইমেল, পণ্যের বিবরণ। অ্যান্টিভাইরাস প্রুফ সিকিউরিটি সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপে নিরাপত্তা প্রদান করা হয়। কম্পিউটারকে বিভিন্ন ধরনের ক্ষতিকর ভাইরাস থেকে রক্ষা করে। ঠিক আছে, তারপর এখানে স্বাক্ষর করা হবে, শেষ। আগামী সেশনের প্রস্তুতি, এগুলো অবশ্যই তোমরা নিজেরা পড়ে নিবা। সেশন 3 দেখো ট্রেডমার্ক জনিত আইনি ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রতিবেদন তৈরি। আমার বাড়িতে বেশ কিছু ঘটনা নিয়ে তথ্য অনুসন্ধান করেছি যেগুলো ট্রেডমার্ক সম্পর্কিত ছিল। এবার আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করব। প্রতিবেদন তৈরির জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। এই সম্পূর্ণ কাজ আমরা এখন দেখব। ঠিক আছে, তো এই সবগুলোর ভিত্তিতে একটা প্রশ্ন তৈরি করা হয়েছে। আমরা চলো এর প্রশ্নের স্ক্রিপ্টে চলে যাই।
প্রশ্নটা হলো, আমাদের বাড়িতে বেশ কিছু ঘটনা নিয়ে তথ্য অনুসন্ধান করেছি যেগুলো ট্রেডমার্ক সম্বলিত ছিল। এবারে আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করব। অর্থাৎ প্রশ্নটা ছিল এটি, ঠিক আছে, এটি। তো প্রথমে আমাদের একটা প্রতিবেদনের ঘটনা লিখতে হবে। যে বিষয়ে আমাদের প্রতিবেদনটি হবে ওই বিষয়ের ঘটনাটি লিখেছি। রাসেল কম্পিউটারের জন্য একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার তৈরি করে, কিন্তু হিমেল উক্ত সফটওয়্যারটি জনসাধারণের কাছে রাসেলের অনুমতি ছাড়াই বিক্রি শুরু করে। এমত অবস্থায় রাসেল আদালতে মামলা করে। আদালতে অনুসন্ধান করে দেখল রাসেলের সফটওয়্যারটি ট্রেডমার্ক এবং কপিরাইট করা, কিন্তু হিমেলের কাছে পণ্যটি ট্রেডমার্ক এবং কপিরাইট ছিল না। তাই আদালত হিমেলকে জরিমানা করে। প্রতিবেদন তৈরির জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। এখন এই বিষয়গুলো কিন্তু আমি বই থেকেই নিয়েছি, এই যে এগুলা, ঠিক আছে। আমি তোমাদের পরে বিষয়টা শোনাচ্ছি। সবার আগে শিক্ষক আমাদের সবাইকে কয়েকটি দলে ভাগ করে দেবেন, ঠিক আছে। প্রতিবেদন লেখার জন্য কি কি করতে হবে? নিজেদের দলের সকল সদস্য যে ঘটনাগুলো তথ্য অনুসন্ধান করেছিলাম সেগুলো নিয়ে একসঙ্গে বসে আলোচনা করব। কোন ঘটনাটি নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করব? আমাদের একটি নির্দিষ্ট ঘটনা নির্বাচন করে নিতে হবে। আমরা একটা নির্দিষ্ট ঘটনা কিন্তু নির্বাচন করেছি, তাই ঘটনা নির্বাচনের সময় নিচের প্রশ্নগুলোর উত্তর প্রকাশিত সংবাদে আছে কিনা যাচাই করব। একটি ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদে যদি এই বিষয়গুলো উপস্থাপিত থাকে শুধু তাহলেই আমরা সেটি নিয়ে কাজ করতে পারব। তো এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, এর মধ্যে প্রাথমিক প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, আইনি ঘটনাটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। তারপরেরটা হলো, ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের ব্যাপারে তথ্য দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, ব্যক্তিগত নাকি বাণিজ্যিক কাজে ব্যবহার নিয়ে সমস্যা হয়েছে। দুই পক্ষের বক্তব্যই সংবাদে আছে কিনা। তারপর সর্বশেষ চূড়ান্ত প্রশ্ন, আদালতে কী রকম প্রমাণ উপস্থাপন করা হয়েছে। চূড়ান্ত রায় প্রদান হয়েছে নাকি এখনও রায় প্রদান হয়নি। 4 নম্বর ধাপে দেখো, এভাবে আমরা দলগতভাবে একটি ঘটনা নিয়ে কাজ করার পরিকল্পনা চূড়ান্ত করলাম। কাজের সুবিধার্থে উপরে উল্লেখিত 6টি প্রশ্নের প্রাপ্ত উত্তর নিচে লিখে ফেলি। তো এখানের প্রথম প্রশ্নটা ছিল, আইনি ঘটনাটি বুদ্ধিবৃত্তিক সম্পদ কিনা। আমরা যে ঘটনাটা পড়েছি ওইটা কি, সফটওয়্যার সম্পর্কিত, তো এটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। দ্বিতীয় প্রশ্নটা, ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের ব্যাপারে তথ্য দেওয়া আছে কি। ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের ব্যাপারে তথ্য দেওয়া আছে। তৃতীয় প্রশ্নটা দেখো, ব্যক্তিগত নাকি বাণিজ্যিক কাজে ব্যবহার নিয়ে সমস্যা হয়েছে। অবশ্যই বাণিজ্যিক কাজে ঘটনাটা নিয়ে সমস্যা হয়েছে। দুই পক্ষের বক্তব্যই সংবাদে আছে কি। দুই পক্ষের বক্তব্যই সংবাদে আছে। আদালতে কী রকম প্রমাণ উপস্থাপন করা হয়েছে। আদালতের ট্রেডমার্ক এবং কপিরাইটের সার্টিফিকেট উপস্থাপন করা হয়েছে। চূড়ান্ত রায় প্রদান হয়েছে নাকি এখনও রায় প্রদান করা হয়নি। চূড়ান্ত রায় প্রদান করা হয়েছে, ঠিক আছে। তারপর 5 নম্বর ধাপে আসলো, এবার আমরা আমাদের নির্বাচিত ঘটনার বিভিন্ন তথ্য নিয়ে নিজেদের দলে আলোচনা করব ও পুরো ঘটনা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে আমরা কী রকম সিদ্ধান্তে এলাম ও আইনি সিদ্ধান্ত নিয়ে আমরা একমত কিনা, বা আমাদের এক ক্ষেত্রে ভাবনাগুলো কী রকম, যেটি নিয়ে একটা প্রতিবেদন তৈরি করে ফেলব। আমাদের প্রতিবেদনের মূল অংশ নিচের ছকে লিখে ফেলি। সফটওয়্যারটি রাসেলের বুদ্ধিবৃত্তিক সম্পদ। এটি তৈরি করতে মেধা, শ্রম ও সময়ের প্রয়োজন হয়েছে। এই বুদ্ধিবৃত্তিক সম্পদের সম্পূর্ণ মালিকানা একমাত্র রাসেলের, কিন্তু হিমেল এই সফটওয়্যারটি নকল করে বাজারজাত করেছে, যা অন্যায় ও আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এর ফলে হিমেল উক্ত কাজের জন্য শাস্তি পেয়েছে। আমরা কখনোই অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ অনুমতি ও লিখিত চুক্তি ছাড়া ব্যক্তিগত কিংবা পার্সোনাল কাজে ব্যবহার করব না, ঠিক আছে। তো এগুলো তো আমি ফিল আপ করে দিয়েছি। এখন সেশন 4 দেখো, বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের নীতিমালা বানাই। আমরা এখন বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহারের নীতিমালা বানাবো। আমরা চলো এই আনসার স্ক্রিপ্টটা দেখে নিই। বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাব নীতি, প্রস্তাবিত নীতি, ব্যক্তিগত ব্যবহার নাকি বাণিজ্যিক ব্যবহার। পিডিএফ এর আকারে বই প্রকাশ করা এবং বিক্রি করা যাবে না, এটি হচ্ছে বাণিজ্যিক ব্যবহার। অনুমতি ব্যতীত অডিও বুক বা ভিডিও আকারে প্রকাশ করা যাবে না, এটিও বাণিজ্যিক ব্যবহার। বইয়ের নাম পরিবর্তন করে বা হুবহুব নকল করে প্রকাশ করা যাবে না, বাণিজ্যিক ব্যবহার। কন্টেন্ট কোনো অবস্থাতেই অবৈধভাবে ডাউনলোড করা যাবে না, ব্যক্তিগত ব্যবহার। কন্টেন্টটি বাণিজ্যিকভাবে অন্য কোনো ওয়েবসাইটে আপলোড করা যাবে না, এটি হবে বাণিজ্যিক ব্যবহার। অবৈধভাবে ডাউনলোড করা কন্টেন্ট কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ও পেন ড্রাইভে সংরক্ষণ করা যাবে না, এটি ব্যক্তিগত হতে পারে আবার বাণিজ্যিকও হতে পারে, ঠিক আছে। তারপর দেখো, আমরা যে নীতিগুলো ভেবেছি তার মধ্যে কিছু নিয়ম ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রয়োজন হবে, আবার একইভাবে কিছু নিয়ম বাণিজ্যিক ব্যবহারের সময়ে প্রয়োজন হবে, সেভাবেই আমরা চিহ্নিত করেছি। এবারে সবগুলো নিয়মগুলো সমন্বয় করে আমরা সামনে যে বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করতে যাচ্ছি সেটি ব্যবহারের ক্ষেত্রে আমরা নিজেরা কোনো নীতিমালা অনুসরণ করব, সেটি উল্লেখ করে একটা আর্টিকেল তৈরি করি। আর্টিকেলের প্রধান অংশ নিচে উল্লেখ করি। তো চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই।
আমরা কখনোই অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ হুবহু কিংবা আংশিক পরিবর্তন করে ব্যক্তিগত কাজে ব্যবহার করব না। অবৈধভাবে ডাউনলোড করা কন্টেন্ট কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ও পেন ড্রাইভ সংরক্ষণ করা যাবে না। তাছাড়া বুদ্ধিবৃত্তিক সম্পদটি অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো জায়গা থেকে ক্রয় করা যাবে না। সেশন 5, চলো বুদ্ধিবৃত্তিক সম্পদকে যথাযথ বাণিজ্যিক ব্যবহারে উপযোগী বানাই। অনুসন্ধানমূলক কাজ, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা, ঠিক আছে? তারপর দেখা যাক কি আছে। এখানে বলছে আমাদের পুরো কাজ করার সময় নিচের ছক অনুযায়ী আমরা বিভিন্ন সপ্তাহে বিভিন্ন কাজ করব। প্রথম ও দ্বিতীয় সপ্তাহ বুদ্ধিবৃত্তিক সম্পদের অনুসন্ধান কেন্দ্র হবে, ঠিক আছে? এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, এগুলো বোঝানোর কিছুই নেই। দেখেছো কি সুন্দর একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে এই শিখন অভিজ্ঞতায় আমরা কাজ করেছি। তোমাকে ও তোমার দলকে অভিনন্দন। একইভাবে তুমি নিজে যখন কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ তৈরি করবে, সেটিও ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় ধাপগুলো অনুসরণ করবে। তাহলে তোমার বুদ্ধিবৃত্তিক সম্পদের কেউ অপব্যবহার করতে পারবে না, ঠিক আছে? আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা শিখন অভিজ্ঞতা 3 থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।